হ্যালো ক্লাস 12। আজকে আমাদের আলোচ্য বিষয় উৎপাদন ব্যয়। চলো শুরু করা যাক। দেখো, উৎপাদন করার জন্য উৎপাদককে বিভিন্ন ধরনের উপকরণ নিয়োগ করতে হয়। এই যে বিভিন্ন ধরনের উপকরণগুলো, এগুলো ক্রয়ের জন্য উৎপাদককে ব্যয় করতে হয়। তাহলে উৎপাদনের জন্য বিভিন্ন উপাদান ক্রয়ের যে ব্যয়, তাকেই আমরা উৎপাদন ব্যয় বলি। এই উৎপাদনের যদি পরিবর্তন হয় তাহলে ব্যয়ও পরিবর্তিত হবে। তাহলে ব্যয় এবং উৎপাদনের এই সম্পর্ককেই আমরা ব্যয় অপেক্ষক বলি, কস্ট ফাংশন। এই যে উৎপাদন বলছি, ফার্মের উৎপাদন হয় স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভিত্তিতে। কিন্তু তার আগে স্বল্পকাল কি বলছি? স্বল্পকাল হলো এমন সময়সীমা যে সময়ের মধ্যে ফার্ম তার আয়তনের পরিবর্তন সাধন করতে পারে না। কিন্তু দীর্ঘকালে ফার্ম তার আয়তনের পরিবর্তন সাধন করতে পারে। তাই দীর্ঘকালে সব ব্যয়ই পরিবর্তনশীল ব্যয়। তাহলে দ্রব্য সামগ্রী উৎপাদনের জন্য ফার্মকে কারখানার জন্য জমির ভাড়া দিতে হয়, শ্রমিকের মজুরি, কাঁচামালের দাম, ঋণ মূলধনের সুদ, যন্ত্রপাতি জন্য ব্যয় করতে হয় ইত্যাদি। এইরকম অনেক ব্যয় করতে হয়। এই সমস্ত ব্যয়ের যে সমষ্টি, তাকেই আমরা ফার্মের মোট উৎপাদন ব্যয় বলবো। এছাড়া উদ্যোক্তার স্বাভাবিক মুনাফাকেও উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত করতে হয়। স্বাভাবিক মুনাফা কি? স্বাভাবিক মুনাফা হলো যে পরিমাণ মুনাফা না পেলে ফার্ম দীর্ঘকালীন অবস্থায় উৎপাদন কার্যে লিপ্ত থাকে না, তাকেই স্বাভাবিক মুনাফা বলে। দেখো, উৎপাদক যদি উৎপাদনের সময় তার নিজস্ব উপকরণ ব্যবহার করে, তবে তার জন্য সরাসরি কোনো অর্থ ব্যয় করতে হয় না। এই উৎপাদনের এই যে ব্যয় হিসেবের সময় কিন্তু এই নিজস্ব উপকরণের অনুমিত ব্যয় নির্ধারণ করে তা মোট ব্যয়ের অন্তর্ভুক্ত করতে হয়। উৎপাদকের এই নিজস্ব উপকরণের যে ব্যয়, একেই আমরা বলি অন্তর্নিহিত ব্যয়, ইমপ্লিসিট কস্ট। এবং ভাড়া করা উপকরণের যে ব্যয়, তাকে আমরা বলি সুস্পষ্ট ব্যয় বা এক্সপ্লিসিট কস্ট। যে ফার্মের এই উভয় প্রকার ব্যয়ের সমষ্টিই হচ্ছে উৎপাদন ব্যয়, মানে মোট আর্থিক উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয় বললে কিন্তু আমরা মোট আর্থিক উৎপাদন ব্যয়কেই বুঝি। তবে এই প্রসঙ্গে আরও দুরকম ব্যয়ের উল্লেখ করা যায়, সেটা হচ্ছে প্রকৃত ব্যয় এবং সুযোগ ব্যয়। প্রকৃত উৎপাদন ব্যয় কি? অর্থনীতিবিদ মার্শালের মতে বিভিন্ন উপকরণের মালিক উপকরণ যোগান দেওয়ার জন্য যে দুঃখ কষ্ট বা ত্যাগ স্বীকার করে, তাই প্রকৃত উৎপাদন ব্যয়। আর সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয় বলছি উৎপাদনের উপকরণগুলি যোগান সীমাবদ্ধ আমরা জানি, এবং তাদের বিকল্প ব্যবহারও আছে। কোনো উপকরণের বিকল্প ব্যবহার থেকে যা উপার্জন হতে পারত, তাই সুযোগ ব্যয়। অর্থাৎ কোনো একটি দ্রব্য উৎপাদনের জন্য যে সকল দ্রব্য উৎপাদিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হলো, তাই ওই বিশেষ দ্রব্যটির সুযোগ ব্যয়। এই সুযোগ ব্যয়কে অনেকে হস্তান্তর আয় বলেও উল্লেখ করেন। তো স্বল্পকালীন সময়ে যে উৎপাদন ব্যয়, তাকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করি। একটা মোট স্থির ব্যয়, টোটাল ফিক্সড কস্ট, সেটাকে আমরা টিএফসি বলবো। আর মোট পরিবর্তনশীল ব্যয়, টোটাল ভেরিয়েবল কস্ট, মানে টিভিসি বলবো। প্রথমে স্থির ব্যয়, মোট স্থির ব্যয়। উৎপাদনের সকল স্তরেই এই ব্যয় স্থির, অর্থাৎ উৎপাদনে নিযুক্ত যে সমস্ত উপাদানের পরিমাণ অপরিবর্তিত এবং এদের জন্য ব্যয়ও অপরিবর্তিত, তাদেরকেই আমরা স্থির ব্যয় বলি। যেমন ধরো কারখানার জন্য ভাড়া বা স্থায়ী কর্মচারীদের বেতন। উৎপাদনের পরিমাণ যদি নাও হয়, উৎপাদন যদি নাও হয়, শূন্য উৎপাদন হোক বা উৎপাদন বৃদ্ধি পাক, কারখানার জন্য ভাড়া কিন্তু অপরিবর্তিতই থাকে। এদেরকেই আমরা মোট স্থির ব্যয় বলি। একে অনেক সময় সাপ্লিমেন্টারি কস্ট, গৌণ খরচ বা পরোক্ষ খরচ বা উপরিস্থ খরচ, ওভারহেড কস্টও বলে। তাহলে টিএফসি রেখাটা কেমন হবে? দেখো, টিএফসি রেখাটা এঁকেছি এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। কেন কি? উৎপাদনের সব স্তরেই এই ব্যয় স্থির। ধরো উৎপাদন শূন্য হলেও এই পরিমাণ ব্যয়, উৎপাদন বেড়ে যদি এইরকম জায়গায় যায়, তাহলেও ওই
একই পরিমাণ ব্যয় থাকছে। দেখো, শূন্যতেও যা, বৃদ্ধিতেও তা, সেই জন্য একে আমরা স্থির ব্যয় বলছি। এবং সেই জন্য রেখাটা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হয়েছে। এবারে মোট পরিবর্তনশীল ব্যয়। উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে সমস্ত ব্যয়ের পরিবর্তন হয়, অর্থাৎ উৎপাদন বৃদ্ধি পেলে যে ব্যয়ের বৃদ্ধি ঘটে এবং উৎপাদন হ্রাস পেলে যে ব্যয়ের হ্রাস হয়, তাকেই পরিবর্তনশীল ব্যয় বলে। মানে উৎপাদনের পরিমাণে পরিবর্তনের সাথে সাথে টোটাল ভেরিয়েবল কস্ট পরিবর্তিত হয়। যেমন কাঁচামালের জন্য ব্যয় বা অস্থায়ী শ্রমিকের মজুরি কিংবা পরিবহন ব্যয়। উৎপাদন যত বাড়ে কাঁচামালের জন্য ব্যয় তত বাড়ে, উৎপাদন না হলে কাঁচামালের জন্য কোনো ব্যয় নেই। এই ব্যয়কে আমরা প্রত্যক্ষ ব্যয়, ডিরেক্ট কস্ট বা মুখ্য ব্যয়ও বলি। এই যে টিভিসি রেখাটা তাহলে কি হবে? যেহেতু উৎপাদন না হলে মোট পরিবর্তনশীল ব্যয় নেই, তাহলে এটা মূলবিন্দু থেকে শুরু হয়েছে এবং উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এই ব্যয় বৃদ্ধি পায় বলে মূলবিন্দু থেকে শুরু করে ঊর্ধ্বগামী হয়েছে টিভিসি রেখা। তাহলে আমরা স্বল্পকালীন সময়ে উৎপাদন ব্যয় টোটাল কস্ট সমান পেলাম টিএফসি প্লাস টিভিসি। তাহলে টিএফসি রেখাও টিএফসি এবং টিভিসি রেখার যোগফলই হবে টিসি। দেখো ছবিতে যাই, ছবিতে দেখো এটা আমাদের টিএফসি রেখা আগেই দেখেছি এবং এটা টিভিসি রেখা। এই যে টিভিসি রেখাটা, এই টিভিসি রেখাটা দেখো ইনভার্টেড এস শেপেড। আর অরিজিন থেকে শুরু হয়েছে কেন কি আগেই বলেছি যে উৎপাদন না থাকলে টিভিসি থাকে না। এবার দেখো এইখানে এই টিভিসি রেখাটা প্রথম দিকে অবতল হয়েছে, কনকেভ। এর কারণ হচ্ছে উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে টিভিসি বাড়ে, বাট অ্যাট ডিমিনিশিং রেট। তারপরে কিছু উৎপাদন স্তরের পরে টিএফসি রেখাটা এখানে কনভেক্স, উত্তল হয়েছে। কারণ এখানে উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটা স্তরের পরে উৎপাদন বৃদ্ধি করলে টিভিসি বাড়ে, বাট অ্যাট ইনক্রিজিং রেট, যার জন্য টিভিসি রেখাটা ইনভার্টেড এস শেপেড হয়েছে। তাহলে টিএফসি আর টিভিসি এই দুটোর হরাইজন্টাল সামেশন করে যদি আমি টিসি পাই, তাহলে টিসি রেখা তার আকৃতিও ওই একই রকম হবে, ইনভার্টেড এস শেপেড। আর কেন কি এইটা তো একদম ফিক্সড, কিন্তু টিসি রেখাটা অরিজিন থেকে শুরু না হয়ে একটু ওপর থেকে শুরু হয়েছে। তার কারণ আমার উৎপাদন না থাকলেও স্থির ব্যয়টা থাকে, এই ই পরিমাণ স্থির ব্যয়টা রয়েছে। স্থির ব্যয়টুকু থাকার জন্য টিএফসি রেখাটা আমার ওখান থেকে শুরু হয়েছে। ধরো আমি যদি ও কিউ পরিমাণ উৎপাদন ভাবি, তাহলে ও কিউ পরিমাণ উৎপাদনে টোটাল কস্ট হচ্ছে আমার কিউ এল পরিমাণ, যার মধ্যে এই এল জি অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে আমার মোট পরিবর্তনশীল ব্যয় এবং জি কিউটা হচ্ছে স্থির ব্যয়। তাহলে আমার টোটাল কস্ট কার্ভ কেমন হলো? এটা হলো আমার টোটাল কস্ট কার্ভ। এবারে স্বল্পকালীন গড় ব্যয়। স্বল্পকালীন গড় ব্যয় বার করার জন্য আমরা দেখো জানি আমরা মোট উৎপাদনকে যদি আমি মোট উৎপাদন ব্যয়কে যদি মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি, তাহলে আমরা গড় ব্যয় পাই। তাহলে টিসি সমান আমরা জানি টিএফসি প্লাস টিভিসি। তাহলে টিসিকে কিউ দিয়ে ভাগ করছি, ঠিক একইভাবে টিএফসিকে কিউ দিয়ে এবং টিভিসিকেও কিউ দিয়ে ভাগ করছি। তাহলে আমি পাচ্ছি এসি, অ্যাভারেজ কস্ট। অ্যাভারেজ কস্ট সমান কি হচ্ছে? এএফসি প্লাস এভিসি। তার মানে গড় ব্যয় সমান সমান গড় স্থির ব্যয় প্লাস গড় পরিবর্তনশীল ব্যয়। এটা হচ্ছে এসি অ্যাভারেজ কস্ট সমান সমান অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এবার স্বল্পকালীন গড় স্থির ব্যয় রেখার আকৃতি আমরা জানি এএফসি সমান টিএফসি বাই কিউ। এবার স্বল্পকালে টিএফসি তো বৃদ্ধি পায় না, স্থির থাকে। তাহলে যদি কিউ বৃদ্ধি পায়, মানে উৎপাদন যদি শুধু বৃদ্ধি পায়, তাহলে এএফসি কিন্তু কমতে থাকে। তাই লিখেছি দেখো, স্বল্পকালে উৎপাদন বৃদ্ধি পেলেও টিএফসি বৃদ্ধি পায় না, ফলে এএফসি হ্রাস পায়। কিন্তু এএফসি কখনোই শূন্য বা ঋণাত্মক হতে পারে না। এএফসি যে ভাগফল করছি, এএফসি দুটো ধনাত্মক সংখ্যার ভাগফল, তাহলে দুটো ধনাত্মক সংখ্যার ভাগফল তো কখনো শূন্য হতে পারে না, আবার ঋণাত্মকও হতে পারে না। এবার এই যে এএফসি রেখার ছবি এঁকেছি দেখো, এএফসি রেখার ছবিটা
এটা ক্রমাগত হ্রাস পেয়েছে, এএফসি ক্রমাগত কমতে শুরু করেছে, কিন্তু এটা কখনোই এক্স অক্ষকে ছেদ করবে না বা ঋণাত্মক হবে না। এই যে এএফসি রেখা, এর আকৃতি, একে বলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এর মানে হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এই রেখার নিচে যতগুলো আয়তক্ষেত্র তৈরি হয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রফল কিন্তু সমান। তাহলে স্বল্পকালীন গড় স্থির ব্যয়রেখার আকৃতি থেকে আমরা এর কী বৈশিষ্ট্য পেতে পারি? এর বৈশিষ্ট্য হিসাবে বলতে পারি এএফসি রেখা ওপরের বাম দিক থেকে নিচের ডান দিকে নিম্নমুখী হয়। দেখো, ওপরের বাম দিক থেকে নিচের ডান দিকে নিম্নমুখী হয়েছে, কিন্তু এএফসি রেখা কখনোই এক্স অক্ষকে স্পর্শ বা ছেদ করে না, এবং এএফসি রেখার নিচের দিকে অঙ্কিত প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয়। এবারে স্বল্পকালীন পরিবর্তনশীল ব্যয়রেখার আকৃতি। আমরা জানি এভিসি সমান টিভিসি বাই কিউ। এবার কিউর পরিমাণ যদি বাড়ে তাহলে টিভিসিও বাড়ে, কিন্তু দুটোর বৃদ্ধি কী হারে হচ্ছে তার উপর নির্ভর করে এভিসি বাড়বে বা কমবে সেটা বোঝা যায়। কিভাবে এভিসির আকৃতি ইউ আকৃতির হয় দেখো। ধরো, স্বল্পকালীন সময়ে ফার্মে কিছু উপাদান স্থির থাকে, ধরা যাক কে বার আমরা স্থির ধরছি, এবং পরিবর্তনশীল উপাদানকে আমরা এল ধরছি। এল পরিবর্তনশীল, তাহলে শুধু এর বৃদ্ধি ঘটিয়েই আমাদের এর পরিবর্তন করেই উৎপাদনের পরিবর্তন করতে হবে, তাহলে এখানে ল অফ ভেরিয়েবল প্রপোর্শন কাজ করবে। এজন্য প্রথমে স্বল্পকালীন সময়ে প্রথম পর্যায়ে ফার্মের উৎপাদন বাড়লেও টিভিসি সেই অনুপাতে বাড়বে না, ফলে এভিসি হ্রাস পাবে। তাহলে এভিসি হ্রাস পেলে এভিসি কমবে। এর পরবর্তী পর্যায়ে যখন কিউ বৃদ্ধি পায়, টিভিসিও সেই অনুপাতে বৃদ্ধি পায়, তার মানে এভিসি অপরিবর্তিত থাকবে এবং একটা সর্বনিম্ন স্তরে পৌঁছাবে। এর পরেও যদি উৎপাদন বাড়তে থাকে তখন টিভিসি কিউ যে অনুপাতে বাড়বে তার থেকে বেশি অনুপাতে বাড়বে, তার ফলে এভিসি বৃদ্ধি পাবে। এর ফলে স্বল্পকালে এভিসির আকৃতি হচ্ছে ইউ আকৃতির হচ্ছে। তাহলে ইউ আকৃতির এভিসির কারণ হিসেবে আমরা বলতে পারি প্রথমে ক্রমবর্ধমান উৎপাদন বিধি ও পরে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কাজ করছে। এবারে স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি দেখো। স্বল্পকালে গড় ব্যয় রেখার আকৃতির জন্য আমরা এখান থেকে কনসিডার করব এসি ইকুয়াল টু এএফসি প্লাস এভিসি। আমরা জানি, তাহলে এই এএফসি এবং এভিসির হরিজন্টাল সামেশন হচ্ছে এসি। উৎপাদনের প্রথম স্তরে এএফসিও কমছে, এভিসিও কমছে, তাহলে দুটোর যুগ্ম প্রভাবে এসিও কমছে। এরপরে এই সময়টায় যখন এএফসি কমছে এবং এভিসিও কমছে, তখন আভ্যন্তরীণ ব্যয় সংকোচ কাজ করে। এসি সর্বনিম্ন স্তরে পৌঁছায় যখন উৎপাদন সর্বোচ্চ হয়। এরপরে এভিসি বৃদ্ধির গতি এএফসি হ্রাসের গতির থেকে অনেক বেশি বলে এসি বাড়তে থাকে। তাহলে স্বল্পকালে এসি রেখার আকৃতি ইউ আকৃতির হয়। এই ইউ আকৃতি হওয়ার মূল কারণ হচ্ছে পরিবর্তনীয় অনুপাতের বিধি। এবার দীর্ঘকালীন গড় ব্যয় রেখার আকৃতি, লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ। দীর্ঘকালে সব ব্যয়ই পরিবর্তনশীল। ফার্ম তার আয়তনের প্রসার ঘটায়, ফলে শিল্পেরও প্রসার ঘটে। ফার্মগুলি ব্যয় সংক্ষেপের সুবিধা ভোগ করে এবং ফার্মের গড় ব্যয় হ্রাস পায়। কিন্তু উৎপাদন ক্রমাগত বাড়তে থাকলে ব্যয় সংক্ষেপের সুবিধাগুলি ব্যয়বাহুল্য হয়ে যায় এবং ফার্মের গড় ব্যয়ও বৃদ্ধি পেতে থাকে, ফলে গড় ব্যয় রেখা ঊর্ধ্বমুখী হয়। তাহলে দীর্ঘকালীন গড় ব্যয় রেখাও ইউ আকৃতির হয়। তবে এই যে ইউ আকৃতি, সেটা শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভের ইউ থেকে অধিকতর চ্যাপ্টা বা ফ্ল্যাটার হয়। দেখো, দীর্ঘকালে এই লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ কেন ফ্ল্যাটার হয় তার কারণ হিসেবে বলছি। দেখো, দীর্ঘকালে কোনো ফার্ম যথাসম্ভব কম ব্যয়ে উৎপাদন করার জন্য তার আয়তন বৃদ্ধি করতে পারে। এই জন্য ফার্ম একটা আয়তন ছেড়ে অন্য আয়তনে চলে যায়, কিন্তু একটা নির্দিষ্ট সময় তাকে একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে থেকেই উৎপাদন চালাতে হয়।
এই নির্দিষ্ট আয়তনের যে গড় ব্যয় রেখাটা সেটাই স্বল্পকালীন গড় ব্যয় রেখা। এবার আয়তন পরিবর্তন করে গড় ব্যয় হ্রাস করা সম্ভবপর হলে ফার্ম পূর্বের আয়তন ত্যাগ করে নতুন আয়তনে উৎপাদন করবে। যেমন ছবিতে দেখো, এই প্রথম যে শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ AC1, এই OQ পরিমাণ উৎপাদন করতে গেলে এখানে ON পরিমাণ QN পরিমাণ খরচ হচ্ছে, কিন্তু উৎপাদন বৃদ্ধি করতে গেলে OQ1 পরিমাণ করতে গেলে দেখো ওই আয়তনে উৎপাদন করতে গেলে আগে SRAC অনুযায়ী MQ1 পরিমাণ কস্ট হয়, কিন্তু আয়তনটা ত্যাগ করে যদি SRAC2তে যাওয়া যায় তাহলে কস্ট হয় Q1N1 কম হচ্ছে, তাহলে সেখানে আয়তন চেঞ্জ করাই ফার্মের পক্ষে সুবিধাজনক। তাহলে এই প্রত্যেকটি একটি উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফার্ম একটি আয়তন ত্যাগ করে অন্য আয়তনে যাচ্ছে উৎপাদন ব্যয় কমার জন্য, এবং প্রতিটা শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভের নিম্নতম বিন্দু দিয়ে যে রেখাটি যাচ্ছে সেটিই লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ, এবং এই জন্যই রেখাটা শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভের থেকে অনেক বেশি চ্যাপ্টা হয়। তার মানে ফার্মটি স্বল্পকালীন গড় ব্যয় রেখার যে বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য অন্যান্য আয়তনের স্বল্পকালীন গড় ব্যয়ের চেয়ে অপেক্ষাকৃত কম ব্যয়ে উৎপাদন করতে সমর্থ হয়, সেই সমস্ত বিন্দুর নিচের দিক থেকে স্পর্শ করিয়ে একটি রেখা অঙ্কন করা যায়। এটাকেই হচ্ছে ফার্মের দীর্ঘকালীন গড় ব্যয় রেখা। এই রেখাগুলি স্বল্পকালীন গড় ব্যয় রেখাকে মুড়ে রাখে, সেই জন্য বলে একে মোড়ক রেখাও বলে, এনভেলপ কার্ভ বলে। আর দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে আবার পরিকল্পনা রেখাও বলা হয়। এবারে প্রান্তিক ব্যয়। প্রান্তিক ব্যয় বলতে কি বুঝি? অতিরিক্ত 1 একক দ্রব্য উৎপাদনের জন্য ফার্মের যে অতিরিক্ত ব্যয় হয় তাকে প্রান্তিক ব্যয় বলে। আঙ্কিক ভাষায় কীরকম করে বলবো? MC = ডেল্টা TQ TC ডেল্টা TC বাই ডেল্টা Q। এই MC রেখাও কিন্তু ইউ আকৃতির হয়। স্বল্পকালে ফার্মের প্রান্তিক ব্যয়ের মধ্যে কেবলমাত্র পরিবর্তনশীল ব্যয়ই থাকে। দেখো কিভাবে সেটা বলবো। দেখো আমরা জানি MC মার্জিনাল কস্ট প্রান্তিক ব্যয় = ডেল্টা TFC বাই ডেল্টা Q প্লাস ডেল্টা TVC বাই ডেল্টা Q ইকুয়াল টু, এটা এই ফার্স্ট পার্টটা মানে হচ্ছে MFC, দ্যাট ইকুয়াল টু প্লাস MVC। এবার দেখো স্বল্পকালে মোট স্থির ব্যয় স্থির থাকে, তাহলে ডেল্টা TFC = 0, তার মানে এই MFC = 0। যদি ডেল্টা TFC = 0 হয় তাহলে MFC = 0, তাহলে আমি পেলাম MC = MVC। স্বল্পকালে MC = MVC। তার মানে স্বল্পকালে ফার্মের প্রান্তিক ব্যয়ের মধ্যে কেবলমাত্র পরিবর্তনশীল ব্যয়ই থাকে। দেখো এবারে প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করব। এর জন্য আমি একটা ছক ব্যবহার করছি। দেখো মোট উৎপাদন এককে 1 2 3 4 5 6 একক নিয়েছি, এবং মোট ব্যয় টাকায় 1 এককের জন্য 20, 2 এককের জন্য 36, 3 এককের জন্য 42, 4 এককের জন্য 56, 5 এককের জন্য 80 এবং 6 এককের জন্য 108। তাহলে প্রথম ক্ষেত্রে গড় ব্যয় হচ্ছে 20/1 20, দ্বিতীয় ক্ষেত্রে 36/2, তৃতীয় ক্ষেত্রে 42/3, 14 এইভাবে রয়েছে। তার প্রান্তিক ব্যয় কী হবে? প্রান্তিক ব্যয় দেখো প্রথমে 1 এককের জন্য 20, 2 এককের জন্য 36 হলে এখানে প্রান্তিক ব্যয় হবে 36 বিয়োগ 20 = 16। ঠিক একইভাবে 42 বিয়োগ 36 6, 56 বিয়োগ 42 14 এইভাবে রয়েছে।
তাহলে প্রান্তিক ব্যয় দেখো প্রথমে 16, তারপরে 6, তারপরে 14 কমছে, তারপরে এবার বাড়ছে 24, তারপরে 28। তাহলে দেখো প্রান্তিক ব্যয় রেখা প্রথমে কমবে, তারপরে আবার বাড়ছে। তাহলে প্রান্তিক ব্যয় রেখার আকৃতি দেখো প্রথমে কমে নিম্নতম বিন্দু পৌঁছে আবার বাড়তে থাকছে, তাহলে ইউ আকৃতির। তাহলে প্রান্তিক ব্যয় রেখাও আমাদের ইউ আকৃতিরই হলো। এবারে আমরা গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক কি দেখব, রিলেশন বিটুইন এসি অ্যান্ড এমসি। দেখো আমাদের আগের যে ছকটা তাতেই দেখেছিলে যে মোট ব্যয় এবং মোট ব্যয় বাড়ছে, দেখো সেই হিসেবে গড় ব্যয় আমরা দেখিয়েছিলাম হিসেব করে, প্রথমে 20, তারপরে 18, 14, 16, তারপরে 18। তাহলে দেখো গড় ব্যয়ও কিন্তু 20, 18, 14 কমছে, তারপরে কিন্তু বাড়ছে। প্রান্তিক ব্যয়ও দেখো একইভাবে কমছে প্রথমে, তারপরে বাড়ছে, তাহলে দুটো ইউ আকৃতির। কিন্তু দেখো এসি গড় ব্যয় যেভাবে আমার যখন যে স্টেজে রয়েছে, গড় ব্যয় যত কমছে প্রান্তিক ব্যয় তার থেকে বেশি হারে কমছে। তাহলে গড় ব্যয় যখন আমার দেখো কমে, তখন প্রান্তিক ব্যয় তার থেকে বেশি হারে কমে, এবং একটা স্টেজে গিয়ে দেখো গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় দুটোই সমান। তাহলে এই বিন্দুতে হচ্ছে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় দুটোই সমান। এরপরে দেখো গড় ব্যয় বাড়ছে, কিন্তু প্রান্তিক ব্যয় তার থেকে বেশি হারে বাড়ছে, তাহলে গড় ব্যয় বাড়ছে, প্রান্তিক ব্যয়ও বাড়ছে। তাহলে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্কটা কীরকম হচ্ছে দেখো, এসি যখন হ্রাস পায় এমসি ইজ লেস দ্যান এসি। দেখো এসি যখন কমছে এমসি ইজ লেস দ্যান এসি। এসি যখন সর্বনিম্ন তখন এমসি ইকুয়াল টু এসি এই স্টেজে, এবং এসি যখন বৃদ্ধি পায় তখন এমসি গ্রেটার দ্যান এসি। দেখো এসি বৃদ্ধি পাচ্ছে, এমসি তার থেকে বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে উৎপাদনের এই স্তরে এমসি ইজ লেস দ্যান এসি, এই সর্বনিম্ন স্তরে এমসি ইকুয়াল টু এসি, এবং এরপরে এমসি গ্রেটার দ্যান এসি। তাহলে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক হলো এইরূপ। তাহলে মেয়েরা আজকে উৎপাদন ব্যয় সম্পর্কে আমি আলোচনা করলাম। পরীক্ষায় তোমাদের এই চ্যাপ্টার থেকে একটা 2 নম্বরের, একটা 1 নম্বরের প্রশ্ন আসবে, মোট 3 নম্বরের প্রশ্ন হবে। সেরকমই ছোট ছোট পার্টে আমি আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।